টেরিটি বাজারে নৃশংস খুন। টেরিটি বাজারে এক পাখিওয়ালা ইউসুফ মিয়াকে তার ঘরের মধ্যে গলা কাটা মৃতাবস্থায় রক্তপুত পাওয়া গিয়েছে। তোমাদের কি কোনো দুশ্মন বা শত্রু ছিল? সিঙ্গাপুরি ময়না বলো কি সুলতান, একটা পাখির দাম 2000? সে আছে, কিন্তু দাম 3000 টাকা পড়বে। চিড়িয়াটা কি আপনার চেনা? আপনার নামই কি রবিন? সে রাত্রে আবার যখন একে একে চিড়িয়াগুলোকে খাঁচাই ভরলাম, সেই ময়নাটাকে কিন্তু দেখতে পেলাম না। পুলিশকে কথাটা তুমি জানিয়েছিলে? ভদ্রমহিলার এক বহুমূল্যবান মুক্তার হার চুরি গিয়েছিল। কামেন। ময়না পাখি? সুলতানের কথা শুনে মনে হয় ইউসুফ মিয়া নৃশংস হত্যার সঙ্গে হয়তো ওই কালো পাখিটার কোনো যোগসূত্র কোথাও আছে এবং এই হত্যার পেছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা রইল সকলের জন্য। নতুন বছর শুরু হোক নতুন করে। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো গল্প ফ্যাক্টরির বিশেষ নিবেদন সুদর্শন। আজ আপনাদের জন্য রয়েছে নিহার রঞ্জন গুপ্তর লেখা কিরিটি অমনিবাসের কালো পাখি। নিহার রঞ্জন গুপ্তের সাথে বিখ্যাত গোয়েন্দা কাহিনীর লেখক আগাথা ক্রিস্টির পরিচয় ঘটে। এরপরেই তিনি দেশে ফিরে এসে কিরিটি চরিত্র নির্মাণ করেন। ছোট বড় গল্প উপন্যাস মিলিয়ে প্রায় 100টিরও বেশি কিরিটি কাহিনী রচনা করে গেছেন তিনি, যার মধ্যে একটি হলো কালো পাখি। কিরিটির প্রথম আবির্ভাব হয় কালো ভ্রমর গল্পের মাধ্যমে। গল্পের প্রধান চরিত্রে রয়েছে কিরিটি, সুব্রত, সুলতান ও ইউসুফ মিয়া। গল্পের সূত্রধার আমি, নিশা। শুরু হচ্ছে নিহার রঞ্জন গুপ্তর কালো পাখি। ইউসুফ মিয়াকে আমি অনেক দিন থেকেই চিনি। বয়স 50-এর ঊর্ধ্বে, প্যাকাটির মতো সরু লম্বা চেহারা। দেহের কোথাও মাংস বলে কোনো পদার্থ আছে বলে মনে হতো না ওকে দেখলে। কেবল যেন কতগুলো হাড়, তার ওপরে চামড়া, ছোট ছোট করে ছাঁটা কাঁচা পাকা দাড়ি। মধ্যে মধ্যে মেহেদিতে সে তার সেই দাড়িগুলো রাঙিয়ে নিত। পরনে একটা চেক কাটা লুঙ্গি, গায়ে হাফ-হাতা পাঞ্জাবির মতো একটা জামা ছিল। ওই ছিল তার পোশাক। টেরিটি বাজারে ওর একটা দোকান ছিল চিড়িয়ার। নানা ধরনের দুষ্প্রাপ্য পাখি কেনাবেচা করতো ইউসুফ মিয়া। ও পাখি বলতো না, বলতো চিড়িয়া। চিড়িয়ার জাত চিনতে ইউসুফ মিয়া ছিল অদ্বিতীয়। সামান্যক্ষণ পাখিটাকে পর্যবেক্ষণ করেই বলে দিতে পারত ইউসুফ কোন জাতের, কোথাকার পাখি আর তার কিমাত কত হতে পারে বা হওয়া উচিত। বাজারে ঢুকতেই বাঁ হাতে দুটো ঘরে তার দোকান ছিল। সামনের ঘরটার পিছনে আর একটা মাঝারি সাইজের ঘর। দুটো ঘর ভর্তি নানা ধরনের ছোট বড় মাঝারি খাঁচায় নানা ধরনের পাখি। সর্বক্ষণে কিচিরমিচির শব্দ করছে বা শীষ দিচ্ছে, কিংবা মধুর শব্দে ডেকে ডেকে উঠছে। একপাশে একটা চৌকি পাতা। সেই চৌকির ওপরেই বসে থাকতো ইউসুফ মিয়া সারাটা দিন। সামনে থাকতো তার টাকা পয়সার ক্যাশ বাক্সটা। রাত্রে ওই চৌকিটার ওপরেই শুয়ে ঘুমাতো। দোকানের দরজাটা বন্ধ করে দিত ভেতর থেকে। পিছনের দিকে ঘর দুটোর একটা সরু ফালি বারান্দার মতো, তাও প্রাচীর দিয়ে ঘেরা। তার একদিকে রান্নার ব্যবস্থা, অন্যদিকে কল পায়খানার ব্যবস্থা। মোটমাট সামনের দরজা বন্ধ করে দিলে ওই দুটো ঘরের মধ্যে প্রবেশের আর কোনো রাস্তা ছিল না। ইউসুফ মিয়া চট্টগ্রামের লোক, তবে ব্যবসার খাতিরে কলকাতায় টেরিটি বাজারে এসে ওই ঘর দুটিতে আস্তানা গাড়বার পর থেকে দেশ চট্টগ্রামের সঙ্গে আর কোনো সম্পর্কই ছিল না দীর্ঘ অনেকগুলো বছর। ইউসুফ মিয়ার বিবি ছিল না, অনেককাল আগেই গত হয়েছিল। ছিল একটি ছেলে সুলতান। সুলতানের বয়স বছর 18-19, এবং সেও তার শৈশব থেকেই তার আব্বাজানের সঙ্গে চিড়িয়ার কারবার করতে করতে চিড়িয়ার সম্পর্কে বেশ ওয়াকিবহাল হয়ে উঠেছিল। ইউসুফ মিয়াকে আমি অনেক দিন থেকেই চিনি। বাপের মতো ছেলে রোগাশুটকো নয়, বেশ তাগড়াই জোয়ান। অনেক বছর আগে কিরিটির একবার একটি কাকাতুয়া পোষার শখ জেগেছিল মনে, এবং একটি বেশ ভালো কাকাতুয়ার সন্ধান করছে জেনে আমি তাকে সেদিন টেরিটি বাজারে ইউসুফ মিয়ার দোকানে নিয়ে গিয়েছিলাম। কিরিটির পরিচয় দিয়ে বলেছিলাম, আমি বাবুকে একটা ভালো কাকাতুয়া দিতে পারো ইউসুফ মিয়া? কেন পারবো না? আগে একটা ভালো কাকাতুয়ার বাচ্চাই আছে আমার কাছে, অস্ট্রেলিয়া থেকে আনা। তার দামটা একটু বেশি পড়বে বাবু। কিরিটি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চারপাশে ঘর ভর্তি রাখা নানা ধরনের রং বেরঙের বিচিত্র সব পাখি ও তাদের বিচিত্র ডাক শুনছিল। দামের জন্য তোমায় ভাবতে হবে না মিয়া, কোথায় তোমার কাকাতুয়া দেখাও, বললাম আমি। দাঁড়ান দেখাচ্ছি।
ইউসুফ মিয়া উঠে দাঁড়ালো। পিছনের ঘর থেকে ইউসুফ একটি খাঁচা নিয়ে এলো। খাঁচার মধ্যে নীলচে সাদা রঙের কাকাতুয়ার বাচ্চা। ভালো করে এখনও শরীরে পালক গজায়নি। মানুষের মতো এ কাকাতুয়া কথা তো বলবেই, তাছাড়া নাকি সর্বক্ষণ জেগে পাহারাও দেবে। কিরিটি অবশ্য কথাটা বিশ্বাস করেনি সেদিন, মৃদু হেসেছিল। বাবু হাসছেন? ঠিক আছে, মাস 5-6-এর মধ্যে যা বললাম তা যদি না হয় তো ইউসুফ মিয়ার চিড়িয়া ফিরিয়ে দিয়ে যাবেন। দাম আমি ফেরত দিয়ে দেবো। জিজ্ঞাসা করলাম, তা কত চাও? আগে 800 টাকা। বলো কি মিয়া? আগে যেমন চিড়িয়া তার দামও তেমনি। আশ্চর্য, কিরিটি কিন্তু অতঃপর কোনো দরদাম করেনি। বলেছিল কেবল সঙ্গে অত টাকা নেই, পরের দিন এসে কাকাতুয়াটা নিয়ে যাবে। সখানেক টাকা অ্যাডভান্স রেখে চলে এসেছিল। বলা বাহুল্য, পরের দিন গিয়েই সেই কাকাতুয়াটা কিনে এনেছিল কিরিটি, এবং ইউসুফ মিয়া যে মিথ্যে বলেনি তা মাস চারেকের মধ্যে সেটা প্রমাণিত হয়ে গিয়েছিল। সে কিরিটিকে কিরিটি এবং কৃষ্ণাকে কৃষ্ণা বলে ডাকত। আমাকে দেখলেই বলে উঠত, কিন্তু জঙ্গলি খেপে যেত যখন কাকাতুয়াটা চেঁচাতে শুরু করত। কৃষ্ণার জঙ্গলির প্রতি সম্ভাষণটাকে চালাতো। কে বলবে একটা পাখি ঠিক যেন মানুষের মতো কথা বলে, তার কথাও স্পষ্ট। পাখিটা কিন্তু বেশি দিন বাঁচেনি। বছর 2 বাদে কি যে হলো পাখিটার, হঠাৎ করে এক সন্ধ্যায় সে মারা গেল। 2 দিন কিরিটে কেমন যেন গুম হয়ে রইল। মনে খুব লেগেছিল পাখিটার মৃত্যুতে। খবর পেয়ে আমি গেলাম, বললাম, আরে এর জন্য এত মুষড়ে পড়ছিস, চল ইউসুফের কাছ থেকে আরেকটা কাকাতুয়া জোগাড় করে নিয়ে আসি। এ যেন গাছের ফল, আকর্ষে দিয়ে টানলেই হাতের মুঠো এসে পড়বে। ইউসুফ সত্যিই বলেছিল এ পাখির তুলনা নেই। তা বলে তেমনটি আর মিলবেই না, তারই বা কি মানে আছে। চল চল ওঠ। ইউসুফের ওখানে গেলাম। ইউসুফ দোকানেই ছিল। সব শুনে বলল, ও চিড়িয়া তো চট করে মেলে না বাবু, একটাই ছিল, আপনাদের দিয়েছিলাম, এখন কোথায় পাবো? আনিয়ে দিতে পারবে না একটা? যে এনেছিল সে একজন জাহাজের খালাসি, তার জাহাজ অস্ট্রেলিয়ায় গেলে ওই রকম কাকাতুয়া সে এনেছে বারদুই। তা সে আর আসবে না? চিড়িয়া পেলেই আসবে, প্রায় বছরখানেক সে আসে না। এই 1 বছরের মধ্যে আর আসেনি সে? না, তার জাহাজ তো এদিকে বড় একটা আসে না, মধ্যে মধ্যে কখনো আসে। একজন গোয়ানিজ, ডি সিলভা নাম তার। হতাশ হয়ে অতঃপর আমাদের ফিরে আসতে হয়েছিল। অর্থাৎ কাহিনীর প্রথম অধ্যায় এখানেই শেষ হলো। অতঃপর 1.5 বছর পরে যে কাহিনীর জবনিকা উত্তোলন করতে চলেছি তার সঙ্গে ওই ইউসুফ মিয়ার নামটা জড়িয়ে গিয়েছিল। সংবাদপত্রে প্রকাশিত একটি সংবাদ হঠাৎই আমার দৃষ্টি আকর্ষণ করল। সংক্ষিপ্ত সমাচার, টেরিটি বাজারে নৃশংস খুন। টেরিটি বাজারে এক পাখিওয়ালা ইউসুফ মিয়াকে তার ঘরের মধ্যে গলা কাটা মৃতাবস্থায় রক্তপুত পাওয়া গিয়েছে। বর্ষাকাল, এবারে বৃষ্টি বা মনসুন শুরু হয়েছে শ্রাবণের একেবারে শেষে। গতকাল বিকেল থেকে শহরে প্রবল বর্ষণ চলছে, একটানা প্রায় বলতে গেলে। রাস্তাঘাট প্রায় জলমগ্ন। বর্ষা একবার সামান্যক্ষণের জন্য ধরে, আবার প্রবল বর্ষা শুরু হয়। বিকেলে গতকাল এসেছিলাম কিরিটির ওখানে, কিন্তু বাড়ি ফেরা হয়নি প্রবল বর্ষার জন্য। সকালবেলা তখনও আকাশটা যেন স্লেটের মতো ধূসর ও ভারী হয়ে আছে। থেকে থেকে বর্ষা হচ্ছে। কিরিটির বসবার ঘরে আমি, কিরিটি ও কৃষ্ণা চা পান করছিলাম। আমার হাতে ওই দিনকার সংবাদপত্রটা ছিল। পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ সংবাদটি আমার চোখে পড়ল। আমি চমকে উঠলাম, এ কি? কি হলো? কিরিটি আমার মুখের দিকে তাকালো। ইউসুফকে কে যেন তার দোকান ঘরে নৃশংসভাবে খুন করে গিয়েছে। ইউসুফ? হ্যাঁ রে, সেই টেরিটি বাজারের চিড়িয়াওয়ালা ইউসুফ মিয়া। কে লিখেছে? আরে গতকাল সকালে তার দোকান ঘরের মধ্যে তাকে রক্তাক্ত গলা কাটা মৃত অবস্থায় পাওয়া যায়। তার একটা ছেলে ছিল না, কি যেন নাম তার? কিরিটি মৃদু কণ্ঠে বলল, হ্যাঁ সুলতান। সুলতান ছিল না বুঝি ওই সময়ে? সেও তো বাপের কাছেই থাকতো। সে রাত্রে সে দোকানে ছিল না,
বরাহনগরের এক বন্ধুর ওখানে নিমন্ত্রণ খেতে গিয়েছিল। ভোর রাত্রে গিয়ে দেখে দোকানের দরজাটা ভেজানো। দরজাটা ঠেলে খুলতেই একরাশ পাখি চারিদিক থেকে তার চারপাশে ডেকে ডেকে উঠতে থাকে। ঘরের আলোটা নেভানো ছিল। থতমত খেয়ে প্রথমটা ব্যাপারটা না বুঝতে পেরে সে অন্ধকারের মধ্যে থমকে দাঁড়িয়ে যায়। তারপর এগোতে গিয়ে পায়ে কিসে একটা বাধা পেয়ে গিয়ে মেঝের ওপর হুমড়ি খেয়ে পড়ে। তারপর কোনো মতে উঠে আলো জ্বেলেই চোখে পড়ল তার বাপজান মেঝের ওপর পড়ে আছে, রক্তাক্ত অবস্থায়, তার গলাটা কাটা। সে তক্ষুনি চিৎকার করে আশেপাশের সকলকে ডাকে। অতঃপর পুলিশ আসে। কাউকে এখনো গ্রেপ্তার করা হয়নি। কিরিটি সংবাদটা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, লোকটা তো যতদূর মনে পড়ে বেশ নিরীহ শান্তশিষ্ট টাইপের ছিল। হ্যাঁ তাই তো ভাবছি, অমন একটা লোককে কে খুন করতে পারে, আর কেনই বা করলো অমন করে? আমার কথা শেষ হলো না, জঙ্গলি দেখি ঘরে এসে ঢুকলো। বাবু, কিরে, একটা লোক দেখা করতে চায়। এত সকালে বৃষ্টি মাথায় করে আবার কি এলো? কে চাই? কোথা থেকে আসছে? আগে বললে বিশেষ দরকার আছে নাকি আপনার সঙ্গে? যা, কোথা থেকে আসছে, কি নাম জিজ্ঞেস করে আয় আগে। আগে বললে টেরিটি বাজার থেকে আসছে। টেরিটি বাজার? হ্যাঁ, ইউসুফ মিয়ার ছেলে সুলতান। যা, এই ঘরে নিয়ে আয়। জঙ্গলি চলে গেল। একটু পরেই জঙ্গলির পেছনে পেছনে যে যুবকটি এসে ঘরে ঢুকলো তার বয়স 22-23-এর মধ্যে। যুবকটি সুলতানি। বেশ কয়েক বছর পর হলেও আমাদের কারোরই চিনতে অসুবিধা হলো না, কারণ বাদুই ওকে ইউসুফের দোকানে দেখেছিলাম, তবে অন্য বেশভূষায়। তখন পরনে ছিল ছেক কাটা একটি লুঙ্গি আর সাদা ময়লা পাঞ্জাবি। চুলের বাহারও বিশেষ ছিল না সে সময়। সাদামাটা চেহারা। আজ কিন্তু চেহারা ও বেশভূষায় অনেক পরিবর্তন লক্ষ্য করা গেল। মাথায় টেরি, ক্যারি করে ছাঁটা চুল, ঠোঁটের ওপরে বাটারফ্লাই ঘোঁ, মেহেদিতে রাঙানো নূর দাড়ি, রংটা একদম মাজা মাজা। পেশল বলিষ্ঠ দেহের গড়ন, পরনে পায়জামা ও লগ্ন চিকনের পাঞ্জাবি। চিড়িয়াওয়ালা ইউসুফ মিয়ার বেটা বলে আজ যেন চিনবারই উপায় নেই সুলতানকে, যেন কোনো খানদানি মুসলমান ঘরের ছেলে, বেশ শৌখিন চেহারায় ও বেশভূষায়। বাবুজি, আপনারা দুজনেই আছেন, ভালোই হলো। সালাম আলাইকুম বাবুজি, আমাকে চিনতে পারছেন? বসো সুলতান। কিরিটির আহ্বানে কোনো রকম সংকোচ না করে পায়ের জুতো খুলে ঘরের পুরো দামি কার্পেটটা মারিয়ে এসে একটা সোফার ওপর আমাদের মুখোমুখি বসলো। যাক, আপনারা যে এই গরিবকে চিনতে পারবেন তা বুঝিনি। বাবুজি, একটা বিশেষ কারণে আপনার কাছে এসেছি। খবরের কাগজ একটু আগেই পড়ছিলাম, তোমার আব্বাজান। হ্যাঁ বাবুজি, আমার আব্বা যারকে পরশু রাত্রে আমার অবর্তমানে কারা যেন শেষ করে রেখে গিয়েছে। আচ্ছা, সেই রাতে তুমি ছিলে না? না বাবুজি, বরাহনগরে দোস্তের ওখানে গিয়েছিলাম। খানা পিনা শেষ হতে হতে অনেক রাত হলো। তারপর কোনো বাস বা গাড়ি পেলাম না, তাই হাঁটতে হাঁটতে ফিরে এসেছি। তা কত রাতে পৌঁছেছিলে? রওনা হয়েছিলাম আমি তো রাত 3টের পর। পৌঁছাতে পৌঁছাতে সেই প্রায় 4:30। আশেপাশে কোনো জনমানুষই ছিল না। দরজা ঠেলে আব্বাজানকে ডাকতে যাব, হঠাৎ দেখি দরজা খুলে গেল হাতের টাকা লেগে। চমকে গিয়েছিলাম। আব্বাজান তো কখনো দরজা খুলে শোয় না, খুব সতর্ক মানুষ। শোবার আগে দরজা ঠিক বন্ধ হলো কিনা ভালো করে পরীক্ষা না করে কখনোই শুতে যায় না। সেই মানুষ দরজা খুলে রেখেছে, কেমন যেন খটকা লাগলো। আচ্ছা, দরজা খুলে প্রথম তোমার চোখে কি পড়েছিল সুলতান? অন্ধকার, পাখার ঝটপট শব্দ। মনে হলো যেন অন্ধকার ঘরটার মধ্যে সব পাখিগুলো খাঁচা থেকে বের হয়ে পাখা ঝাপটাচ্ছে। প্রথমটায় কেমন ভ্যাবা জায়গা খেয়ে গিয়েছিলাম। অন্ধকারেই বোধ হয় কয়েক পা এগিয়ে গিয়েছিলাম। হঠাৎ বাধা পেয়ে হুমড়ি খেয়ে পড়ে গেলাম অন্ধকার। কিসে বাধা পেলে? তখন বুঝতে পারিনি, পকেটে টর্চ ছিল না। তাই কোনো মতে অন্ধকারেই উঠে দাঁড়িয়ে হাতড়ে হাতড়ে ঘরের দেওয়ালে আরও সুইচটা টিপে দিতেই সব কিছু নজরে পড়ল। মেঝের উপর রক্তাক্ত অবস্থায় উপরে পড়ে আছে আমার আব্বাজান। ঘরের মেঝেতে চাপ চাপ রক্ত, আর ঘরের সব পাখিরা খাঁচার দরজায় বলতে গেলে খোলা, উঠছে, বসছে, ডানা ঝাপটাচ্ছে। সব যেন
সব যেন ওলট পালট তছনছ। কিন্তু সেসব কিছু দেখবার আমার সময় হয়নি। ছুটে গিয়ে আমি আব্বাজানের উপর হুমড়িকে পড়ে বলে উঠলাম, আব্বাজান, আব্বাজান, আব্বাজান। সেসবের নজরে পড়ল আব্বাজানের গলাটা একেবারে দু ফাঁক করে কাটা। তারপর তুমি কি করলে সুলতান? আমার চেঁচামেচিতে আশেপাশের দোকান থেকে সবাই ছুটে এলো। তারাই তখন পুলিশকে খবর দেয়। পুলিশ এলো, সকলকে জিজ্ঞাসাবাদও করলো, কিন্তু কেউ কোনো হদিস দিতে পারলো না। কেউ কিছু বলতে পারলো না। কেউ কিছুই নাকি জানে না, জানতেও পারিনি। সুলতানের মুখে সব কথা শুনে অনেকক্ষণ চুপ করে রইল কিরিটি। তারপর একসময় প্রশ্ন করল, কিন্তু তুমি আমাদের কাছে এসেছো কেন? বাবুজি, আমার আব্বাজানের কাছে আপনার কথা শুনেছিলাম। আপনি যে খুব বড় একজন গোয়েন্দা, সেটা আব্বাজানই একদিন আমাকে বলেছিলেন। হঠাৎ কাল রাত্রে আপনাদের কথা মনে পড়লো বাবুজি। কালই আসতাম, কিন্তু বৃষ্টির জন্য আসতে পারিনি। জানি না আমার আব্বাজানকে অমন করে কে খুন করেছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমি সে কথা জানতে পারছি, আমার মনের দুঃখ মিটবে না। কেবলই মনে হচ্ছে সে রাতে যদি আমি বরাহনগরে না যেতাম, তবে হয়তো ওই ঘটনা ঘটতই না। আমার আব্বাজানকে অমন করে প্রাণ দিতেও হতো না। মনে হচ্ছে আমিই দায়ী আমার আব্বাজানের মৃত্যুর জন্য। আমিই দায়ী। চোখের কোল বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। জানেন বাবুজি, আব্বাজান সেদিন সন্ধ্যায় আমাকে যেতে দিতে চায়নি। বলেছিল, আজ বরানগরে নাই গেলি বেটা। কিন্তু শুনিনি তার কথা। দোস্ত মুসুদ নিমন্ত্রণও করেছে। অনেক কালের দোস্তি আমাদের। তাছাড়া অনেকদিন দেখা সাক্ষাৎও ছিল না, তাই আব্বাজানের কথায় কান দিন। সুলতানের দু চোখের কোল আবার অশ্রুতে ভরে ওঠে। বাইরে আবার বৃষ্টি নামলো বেশ জোরে। বাবুজি, আপনার যোগ্য পারিশ্রমিক হয়তো আমি দিতে পারবো না, তবে সাধ্য মতো দেব। কিছু টাকা আমি সঙ্গেই এনেছি। বলে 100 টাকার খানতিনেক নোট জামার পকেট থেকে বের করলো সুলতান। এই টাকা তুমিই রাখো সুলতান। বাবুজি, আপনি কি তাহলে আমাকে কৃপা করবেন না? আমি যথাসাধ্য চেষ্টা করব তোমার আব্বাজানের হত্যাকারীকে খুঁজে বের করতে। আমার পারিশ্রমিকের জন্য তুমি ভেবো না। আগে কাজটা হোক, তারপর যা খুশি তোমার তুমি দিও। এখন কয়েকটা প্রশ্নের আমার জবাব দাও সুলতান। বলুন। আচ্ছা, তোমাদের কি কোনো দুশমন বা শত্রু ছিল? দুশমন? হ্যাঁ, তোমার বা তোমার আব্বাজানের। আমরা ওইখানে আজ 20 সালের উপরে আছি। আব্বাজানকে সবাই ওখানে খুব ভালোবাসত, কারণ দায়ে বেদায়ে আব্বাজান সকলকে অর্থ বা তাগাদ দিয়ে সাহায্য করত। আমার সঙ্গে অবশ্যই কখনো কখনো কারো ঝগড়াঝাটি মারামারিও হয়েছে, কিন্তু আচ্ছা, ওই ব্যবসায় তোমাদের লাভ কীরকম হতো সুলতান? মিথ্যে বলবো না বাবুজি, আব্বাজান ওই ব্যবসা করে বেশ কিছু জমিয়েছিল। তা কত টাকা হবে? তা 10-12 হাজার তো হবেই। সে টাকা কোথায় রাখতো? ঘরে একটা হাড়ির মধ্যে। সে টাকাগুলো আছে তো? হাড়িটা যেমন ছিল তেমনই আছে, সে আমি ওই দিনই দেখেছি। তাহলে টাকার জন্য নয়। কি বললেন বাবুজি? না, কিছু না। তোমার কথা শুনে মনে হচ্ছে কেউ টাকা পয়সার লোভে তোমার আব্বাজানকে খুন করেনি, বুঝলে সুলতান? কিরিটি একটু থেমে বলে, কাউকে কি তুমি সন্দেহ করো যে তোমার আব্বাজানকে খুন করতে পারে? আমার মাথার মধ্যে তো কিছুই আসছে না বাবুজি। অমন নিষ্ঠুরভাবে কেউ আব্বাজান হত্যা করতে পারে? আচ্ছা সুলতান, বলুন বাবুজি। পাখি কিনতে তো অনেকেই আসতো তোমাদের কাছে, তাই না? তা আসতো। অনেক সময় অনেক বড় বড় রহিমাদিমও আমাদের এই দোকানে পাখির খোঁজে এসেছে। গত 7 দিনের মধ্যে বা ধরো 10-15 দিনের মধ্যে এমন কোনো বিশেষ খদ্দের তোমার দোকানে এসেছিল কি? মানে আমি বলতে চাই সাধারণ পাখির খদ্দের নয়, কোনো দামি পাখি যা হয়তো এদেশে চট করে পাওয়া যায় না। তেমন তো কই কিছু মনে পড়ছে না বাবুজি। তুমি সবসময় কি দোকানে থাকতে? না, তা থাকতাম না বটে। আব্বাজানই সবসময় দোকানে থাকতো। দোকান ছেড়ে কখনো আব্বাজান ইদানিং কোথাও যেত না। হয়তো তুমি যখন ছিলে না তখন আসতে পারে। তা পারে হয়তো। ও ভালো কথা,
মনে হচ্ছে কথাটা আপনার জানা উচিত। কি কথা বলো তো? দিন 15-16 আগের ব্যাপার। ডিসিলভার সঙ্গে একটা লোক একটা সিঙ্গাপুরি ময়না নিয়ে এসেছিল। ওই ধরনের ময়না 8-10 বছরে হয়তো একটা আত্মা আসে। সিঙ্গাপুরি ময়না? হ্যাঁ, দেখতে ভারী সুন্দর, কালো কুচকুচে ঠোঁটটা ঠিক সাধারণ ময়নার মতো হলদে নয়, হলদে আর সাদায় মেশানো। অনেকটা হচ্ছে ফিকে সোনার মতো রং, চোখ দুটো লাল। ওই পাখিকে শেখালে সে যে কেবল মানুষের মতো শেখানো বলেই কপচায় তা নয়। মানুষের মতো যা আপনি জিজ্ঞেস করবেন তার মনিব সম্পর্কে, সে সব তা বলতে পারবে। মনিব যদি বেরাবার সময় কোথায় সে যাচ্ছে এবং কখন ফিরবে বলে যায়, কেউ এসে মনিব সম্পর্কে জিজ্ঞেস করলে ঠিক বলে দেবে। অথচ না জানা থাকলে ওই ময়নার থেকে অন্য ময়নার পার্থক্য বোঝা যায় না। ভারী আশ্চর্য তো। হ্যাঁ বাবুজি, সত্যি ওই পাখির তুলনা নেই, দামও তেমনি। তা কিরকম দাম হতে পারে? 2000 তো বটেই। বলো কি সুলতান, একটা পাখির দাম 2000? অমন চিজ, তার দাম হবে না? লখনৌয়ের এক নবাবের ওই রকম একটা পাখি ছিল। নবাব মরবার পর সে পাখি 4000 টাকায় বিক্রি হয়েছিল। সেই রকমই একটা ময়না তোমার দোকানে এসেছিল, তাই তো? ডিসিলভার সঙ্গের লোকটি অমনই একটা ময়না এনেছিল। ইউসুফ কিনেছিল ময়নাটা? হ্যাঁ, তা কত দাম দিয়ে কিনলো? তা 1000 টাকায়। 1000 টাকা। তারপর? যে লোকটি ডিসিলভার সঙ্গে এসেছিল ওই ময়না নিয়ে, সে কিন্তু ওই ময়নার গুণাগুণ জানতো না। ডিসিলভাও সঠিক জানতো না মনে হয়। তবে ডিসিলভা আব্বাজানের সঙ্গে ব্যবসা করে রীতিমতো চালাক হয়ে উঠেছিল। আব্বাজানের মুখের হাবভাব দেখেই চিড়িয়ার দাম কিছুটা অনুমান করে নিত, তারপর দাম দস্ত শুরু করত। ওইভাবে দাম দর করতে করতেই আজ করে নিত ডিসিলভা চিড়িয়াটি দামি না সাধারণ একটা চিড়িয়া। তারপর? চিড়িয়া চিনতে আব্বাজানের জুড়ি এ শহরে ছিল না। আব্বাজানের মুখে শুনেছি প্রথম যৌবনে আব্বাজান লখনৌয়ের এক সাহেবের কাছে চাকরি করত। তার ছিল চিড়িয়া পোষার শখ। দেশ বিদেশ ঘুরে ঘুরে নানা ধরনের চিড়িয়া এনে নিজের বাড়ির বাগানে বিরাট বিরাট খাঁচা তৈরি করে তার মধ্যে জড়ো করেছিলেন। চিড়িয়া দেখেই তিনি বলে দিতে পারতেন কি জাতের, কোন দেশের চিড়িয়া সেটা, তার কি কি গুণাগুণ, এই আর কি। দীর্ঘ 6 বছর তার কাছ থেকে আব্বাজান চিড়িয়ার সম্পর্কে অনেক কিছু শিখেছিল। পরে কলকাতা শহরে এসে চিড়িয়া ব্যবসা শুরু করে। সে ঠিক আছে, কিন্তু ওই সিঙ্গাপুরের ময়না সম্পর্কে কি বলছিলে তুমি সুলতান? সেই লোকটা চিড়িয়া বেচে চলে গেলে আমি আব্বাজানকে জিজ্ঞেস করলাম, অত দাম দিয়ে ওই ময়নাটা কিনলে কেন? যে দামে কিনেছি তার 3 গুণ দামে চিড়িয়াটা বিক্রি হবে বেটা। তুই বরং এক কাজ কর, রায় সাহেবকে একটা খবর দিয়ে আয়। মানে আমাকে? হ্যাঁ, কিন্তু আশি আশি করতে করতে আমার আশা হয়নি আপনার কাছে। ইতিমধ্যে একটা ব্যাপার ঘটেছিল। কি ব্যাপার? চিড়িয়াটা কেনবার ঠিক দিন 7 পরে এক সন্ধ্যায় বিরাট একটা গাড়িতে চেপে একজন স্যুট পরা ভদ্রলোক আমাদের দোকানের সামনে এসে গাড়ি থেকে নামল। সে এসে চিড়িয়ার খোঁজ নিল। আব্বাজান বলল, সে আছে, কিন্তু দাম 3000 টাকা পড়বে। তারপর? লোকটি চিড়িয়াটি দেখতে চাইলো। আব্বাজান দেখালো, আর আশ্চর্য, খাঁচা সমেত চিড়িয়াটি তার সামনে এনে রাখতেই চিড়িয়াটি হঠাৎ বলে উঠল। আব্বাজান তখন লোকটিকে জিজ্ঞেস করলো, চিড়িয়াটা কি আপনার চেনা? আপনার নামই কি রবিন? লোকটি কি জবাব দিল? বলেছিল ওই চিড়িয়া নাকি উনি আগে কখনো দেখেনি, তাছাড়া ওনার নামও নাকি রবিন নয়। আব্বাজান আর কোনো কথা বলে না। লোকটা দর কষাকষি শুরু করলো এবং শেষ পর্যন্ত দরে না পোষাতে লোকটা চলে গেল। কত টাকা দিতে চেয়েছিল লোকটা? তা 2000 পর্যন্ত দিতে চেয়েছিল। তারপর আর আসেনি সে? না। ও, তাহলে পাখিটা এখনো বিক্রি হয়নি? না, তবে কি তাহলে পাখিটার কি হলো? সে রাত্রে আবার যখন একে একে চিড়িয়াগুলোকে খাঁচাই ভরলাম, সেই ময়নাটাকে কিন্তু দেখতে পেলাম না। পুলিশকে কথাটা তুমি জানিয়েছিলে? না, মনে হয়নি। আজ আপনার কথা শুনে হঠাৎ মনে হওয়ায় কথাটা আপনাকে বললাম। অনেকক্ষণ অতঃপর কিরিটি চুপ করে রইল। একটা চুরুটে অগ্নিসংযোগ করে নিঃশব্দে ধূমপান করতে লাগলো। মনে হলো কি যেন একটা ভাবছে। সুলতান, বাবুজি।
ডি সিলভা কলকাতা এলে কোথায় থাকে তুমি জানো? না তো বাবুজি, তবে সে আর কোথায় থাকবে, তার জাহাজেই থাকতো। আচ্ছা, সেই লোকটিকে দেখলে তুমি চিনতে পারবে? কেন পারবো না, নিশ্চয়ই পারবো। লোকটা দেখতে কেমন বলো তো? লোকটা বেটে, গায়ের রং খুব ফর্সা, চ্যাপ্টা নাক, ছোট ছোট চোখ, পুরু ঠোঁট। ভারতীয় বলে ঠিক মনে হয় না। প্রায় ভদ্রলোকের বয়স কেমন হবে? বছর 40 হবে। আচ্ছা ঠিক আছে, আজ তুমি যাও সুলতান, কাল হয়তো তোমার দোকানে যেতে পারি। সন্ধ্যের দিকে দোকানে থাকবে তো? থাকবো। অতঃপর সুলতান বিদায় নিল। সুলতান বিদায় নেওয়ার পরও অনেকক্ষণ কিরিটি নিঃশব্দে বসে বসে চুরুট টানতে লাগলো। বুঝতে পারছি কোনো একটা চিন্তা কিরিটির মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। বাইরে বৃষ্টি সমানে ঝরতে থাকে। ঘণ্টাখানেক বাদে আমি বিদায় নিলাম। কিরিটি তখনও সেই সোফাটার উপর বসে অন্যমনস্কভাবে ধূমপান করে চলেছে। বাইরে বের হয়ে দেখি কিরিটির বাসার সামনে বেশ জল জমেছে, প্রায় গোড়ালি ডুবে যাবে। হীরা সিংকে ডাকলাম। হীরা সিং, আমাকে একটু বাসায় পৌঁছে দেবে? क्यों नहीं साहब, ठहरिए, हम अभी गाड़ी लगाते हैं। হীরা সিং শেষ পর্যন্ত আমাকে বাসায় পৌঁছে দিয়ে গেল। সারাটা দুপুর আমি ইউসুফের হত্যার ব্যাপারটাই চিন্তা করতে লাগলাম। সুলতানের কথায় মনে হলো কোনো ডাকাতি বা রাহাজানির ব্যাপার নয়। ইউসুফকে হত্যা করার পিছনে কারোর কোনো গভীর উদ্দেশ্য আছে, কিন্তু সেটা কি কি উদ্দেশ্য থাকতে পারে? সেই ময়নাটার সঙ্গে কোনো সম্পর্ক নেই তো? ময়নাটা তো নিখোঁজ হয়েছে। সুলতানের কথা শুনে মনে হয় ইউসুফ মিয়া নৃশংস হত্যার সঙ্গে হয়তো ওই কালো পাখিটার কোনো যোগসূত্র কোথাও আছে, এবং এই হত্যার পেছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। সন্ধ্যার দিকে আবার কিরিটির ওখানে গিয়ে দেখি কিরিটি তার বসবার ঘরে বসে আপন মনে তাস নিয়ে একা একা স্পেসেন্স খেলার মধ্যে মগ্ন হয়ে আছে। পাশের সোফায় গিয়ে বসলাম। আর চোখে তাকালাম কিরিটির মুখের দিকে, কিন্তু তার মুখের কোথাও কোনো চিন্তার রেখা পর্যন্ত নেই। একটা ইংরেজি পিক্টোরিয়াল টেনে নিয়ে সামনের সেন্টার টেবিলের উপর রেখে তার পাতা উল্টাতে লাগলাম। নিস্তব্ধতা ভঙ্গ করে একসময় কিরিটিই কথা বলল। তুই চলে যাওয়ার একটু পরেই পূর্ণ লাহিড়ী এসেছিলেন। ডিসি? হ্যাঁ, ডিসি। হঠাৎ? সঙ্গে এক ভদ্রমহিলাও এসেছিলেন। ভদ্রমহিলা? একজন ভদ্রমহিলা। কে এসে? সিঙ্গাপুরে এক বিখ্যাত জুয়েল মার্চেন্ট মিস্টার জোসেফের বর্মিনী স্ত্রী মাথিনা। হঠাৎ কি ব্যাপারে তোর কাছে এসেছিলেন? ভদ্রমহিলার এক বহুমূল্যবান মুক্তার হার চুরি গিয়েছিল, সেই জন্যেই। মুক্তার হার? হ্যাঁ, তার ধারণা সেটা ভারতবর্ষেই এসেছে। হঠাৎ ওই রকম ধারণার কারণ? নিশ্চয়ই কারণ একটা আছে বই কি। কিরকম সে? ভদ্রমহিলার রঘুনাথন নামে এক মালয়ালি চাকর ছিল। মাসখানে আগে হঠাৎ রঘুনাথন নিরুদ্দেশ হয়ে যায় এক সকালে। অনেক খোঁজ করেও তাকে পাওয়া যায় না, এবং ওই দিনই ভদ্রমহিলা জানতে পারেন তার বহুমূল্যবান সেই মুক্তার মালাটিও পাওয়া যাচ্ছে না। মালাটা কোথায় ছিল? আগের দিন একটা পার্টিতে ভদ্রমহিলা ওই মুক্তার মালাটি গলায় পরে পার্টিতে যান। ফেরেন অনেক রাত্রে, একটু মত্ত অবস্থাতেই। তার স্পষ্ট মনে আছে রাত্রে গৃহে ফিরে শোয়ার পূর্বে মালাটি গলা থেকে খুলে নিজের মাথার বালিশের তলায় খুলে রেখে দিয়েছিলেন। দুপুরে সেই মালার কথা মনে পড়ায় মালার খোঁজ করতে গিয়ে দেখেন বালিশের নিচে মালাটি নেই। তখন তিনি ঘরের সর্বত্র খোঁজেন, যদি অন্য কোথাও রেখে থাকেন রাত্রে, কিন্তু বহু অনুসন্ধান করেও সেটির আর কোনো সন্ধান পাওয়া যায় না। আচ্ছা, তারপর? আরও একটা ব্যাপার ঘটেছিল। কি? ভদ্রমহিলার একটা ময়না পাখি ছিল। ময়না পাখি? হ্যাঁ, ঠিক যেমনটি আমরা আজ সুলতানের মুখে শুনেছি, তেমনি একটি ময়না ওই মহিলার ছিল। রঘুনাথনের নিরুদ্দেশের সঙ্গে সঙ্গে খাঁচা সমেত ওই ময়নাটিও নিখোঁজ। সত্যি? হ্যাঁ, আর সেই কারণেই পরশু সকালের প্লেনে ওই মহিলা কলকাতায় এসে পৌঁছেছেন। এখানকার পুলিশের সাহায্যে যদি কোনো উপায়ে বের করা যায় তার মুক্তার মালাটি, কারণ তার স্থির বিশ্বাস ওই মুক্তার মালা, ময়না পাখিটি ও রঘুনাথনের সঙ্গে একটা যোগাযোগ আছে। পূর্ণ লাহিড়ী তাই মহিলাকে আমার কাছে নিয়ে এসেছিলেন। তবে কি কিরিটি ওই ইউসুফের হত্যার সঙ্গে? আমারও ধারণা তাই, সুব্রত, এবং আমার অনুমান যদি ভুল না হয় তো ইউসুফ ওই ময়নাটিকে কিনেছিল ডি সিলভার সঙ্গে সেই লোকটির কাছ থেকে। ওই পর্যন্ত বলেই হঠাৎ কিরিটি সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। এই সুব্রত, কি? চল একবার বেরোবো।
রাত তখন 8টা হবে। বাইরে বৃষ্টি নেই বটে, তবে আকাশে মেঘ জমাট বেঁধে আছে। এ সময় কোথায় বেরোবি? বাইরে আকাশের অবস্থা একদম ভালো নয়। কিরিটি সে কথায় কান্না দিয়ে বলল। তুই বস সুব্রত, আমি চট করে জামাটা গায়ে দিয়ে আসছি। কিরিটি ঘর থেকে বের হয়ে গেল। গাড়ি যখন রসা রোডে পড়লো ওভারব্রিজটার তলা দিয়ে, তখন ঝমঝম করে বর্ষা শুরু হয়ে যায়। কিন্তু চলেছিস কোথায় এই বৃষ্টির মধ্যে? প্রশ্নটা করে আমি তাকালাম কিরিটির মুখের দিকে। অন্ধকারে কিরিটির মুখটা ভালো করে দেখা যায় না। কিরিটি আমার প্রশ্নের জবাব না দিয়ে একটা চুরুটে অগ্নিসংযোগ করতে ব্যস্ত হয়ে যায়। চুরুটা ধরানো হওয়ার পর সে বলল, আমাকে নয়, হীরা সিংকে উদ্দেশ্য করে। হীরা সিং গ্র্যান্ড হোটেল। হীরা সিং নিঃশব্দে কেবল একবার মাথাটা হেলালো। প্রবল বর্ষণের মধ্যে দিয়ে গাড়িটা এগিয়ে চলেছে। ওয়াইপার দুটো ঘন ঘন ওঠানামা করছে। তাতে করে সামনের রাস্তাটা যে খুব স্পষ্ট দেখা যায় তা নয়, বরং ভেতরের বাষ্পে কেমন ঝাপসা ঝাপসা হয়ে যায়। ট্রাম, লরি, বাস, ট্যাক্সি ও প্রাইভেট কারগুলো যথাসাধ্য নিজেদের বাঁচিয়ে এদিক ওদিক চলেছে। তারই মধ্যে দিয়ে মাথায় ছাতা দিয়ে পথিকের দল চলেছে। পথের দুপাশে দোকানের সামনে প্রবল ধারার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য মানুষের ভিড় জমেছে। ভাবছিলাম কিরিটি হঠাৎ গ্র্যান্ড হোটেলে এ সময় চলেছে কেন। হঠাৎ কিরিটির কথায় চমক ভাঙল। সুব্রত, হ্যাঁ কি? ম্যাডাম মাথিনা গ্র্যান্ডে উঠেছেন, তার ওখানেই যাচ্ছে। ইস, একদম মনে ছিল না রে। ভদ্রমহিলা আজ সন্ধ্যার সময় সুইট ড্রিঙ্কের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন আমাকে। কথাটা যদিও বিশ্বাসযোগ্য নয়, কারণ কিরিটি এই বৃষ্টির মধ্যে কেবল এক স্বল্প পরিচিত মহিলার ড্রিঙ্কের আমন্ত্রণে তার হোটেলে চলেছে। কথাটা আর যেই বিশ্বাস করুক, আমি বিশ্বাস করতে পারি না। তাই চুপ করে রইলাম। তোকে কিন্তু একটা কাজ করতে হবে সুব্রত। কি? আবার অন্ধকারে কিরিটির মুখের দিকে তাকালাম। আমি যখন ভদ্রমহিলার সঙ্গে কথা বলবো, তুই যতটা সম্ভব চারিদিকে নজর দিয়ে দেখবি, ঠিক আছে? তুই কি ড্রিঙ্কের নিমন্ত্রণ রাখতেই চলেছিস নাকি? তাছাড়া আর কি, ভদ্রমহিলা খুব অ্যাকমপ্লিশড, আলাপ করে আনন্দ পাবি। চোখ মুখে একটা বুদ্ধির প্রাখর্য আছে। আমি কোনো জবাব দিই না। হোটেলে পৌঁছে লিফটে 3 তলায় উঠে লম্বা করিডোরটা অতিক্রম করে নির্দিষ্ট সুইটের সামনে গিয়ে পৌঁছালাম। বেল টিপতেই ভেতর থেকে নারীকণ্ঠে আহ্বান এলো। কাম ইন। গল্প ফ্যাক্টরিতে আজ শুনছিলেন নিহার রঞ্জন গুপ্তের লেখা কিরিটি অমনিবাসের কালো পাখি প্রথম পর্ব। গল্পের সূত্রধার ও মাথিনার চরিত্রে ছিলাম আমি নিশা। কিরিটির চরিত্রে ছিল ধ্রুব, ইউসুফ মিয়া, জংলি ও হীরা সিংয়ের চরিত্রে ছিল সৃজিত। সুলতানের চরিত্রে ছিল শুভদীপ। পর্ব পরিচালনা, আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস, পোস্টার ডিজাইন, গল্প পাঠে ও ময়না পাখির চরিত্রে ছিল অর্ঘ্য। আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই লাইট অফ কনসিয়াসনেস তথা চেতনার আলো ইউটিউব চ্যানেলকে আমাদের পাশে থাকবার জন্য। গল্প ফ্যাক্টরি এবার থেকে আপনাদের গল্প পাঠ করে শোনাবে, তাই আপনারা যারা গল্প লেখেন বা গল্প লিখতে পছন্দ করেন তারা আমাদের ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে থাকা ইমেল আইডিতে আপনার লেখা গল্প পাঠাতে পারেন। আজকের মতো সমাপ্ত হলো নিহার রঞ্জন গুপ্তের লেখা কিরিটি অমনিবাসের কালো পাখি প্রথম পর্ব। এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হবে টিম গল্প ফ্যাক্টরি। ততক্ষণ স্টে টিউনড।